শুভ্রেজ রেজাল্ট ডায়েরিজে আপনাদের স্বাগত। আশা করি আপনারা সবাই খুব ভালো আছেন। আজকে আমরা যে গল্পটি বলতে চলেছি সেই গল্পটির নাম দ্য হাউস অফ ডেভিল স্পিরিট। রচনায় দেবজ্যোতি ব্যানার্জি। এই গল্পের পাঠে আছে শুভম এবং বৃষ্টি। আবহ ও স্পেশাল এফেক্ট শুভম। অভিরূপ ছোটবেলা থেকেই লেখাপড়ায় একদমই ভালো ছিল না। অভিরূপ পড়াশোনার থেকে লিখতে বেশি ভালোবাসত। বাড়ি থেকে স্কুলে যাবার নাম করে ও লাইব্রেরিতে গিয়ে বই পড়ত। ও যখন অষ্টম শ্রেণীতে পড়ত তখন ওর প্রথম লেখা ছোট গল্প স্থানীয় একটি খবরের কাগজে বেরিয়েছিল। তারপর অভিরূপ যখন কলেজে পড়ত তখন ওর লেখা একটি রহস্য উপন্যাস স্থানীয় সংবাদপত্রের ম্যাগাজিনে প্রকাশিত হয়েছিল। অভিরূপের এই লেখাটাই ওর ভাগ্য বদলে দিয়েছিল। ধীরে ধীরে ওর লেখা সাধারণ মানুষ পছন্দ করতে শুরু করল। আর এইভাবেই অভিরূপের সাহিত্য জগতে পথ চলা শুরু হলো। এখন অভিরূপ একজন বিখ্যাত লেখক। ওর লেখা গল্প পড়ার জন্য জনতা অধীর আগ্রহে বসে থাকে। সোশ্যাল মিডিয়াতে ওর ফলোয়ারের সংখ্যাও বেশ ভালো। অভিরূপের আসন্ন একটি গল্প 25শে ডিসেম্বরে প্রকাশিত হবে। ওর হাতে মাত্র 2 মাস সময়, কিন্তু এখনো পর্যন্ত গল্প সম্পর্কিত কোনো ধারণাই ওর মাথায় আসছে না। এরকম ঘটনা ওর সাথে আগে কখনো ঘটেনি। তাই অভিরূপ একটু মানসিক অস্থিরতায় ভুগছে। অভিরূপ অনেকবার লেখার চেষ্টা করেছে কিন্তু পারেনি। তাই বাধ্য হয়ে অভিরূপ ম্যাগাজিনের সম্পাদককে ফোন করল। হ্যালো বলতেই ফোনের ওপাশ থেকে অতীশ হাজরা বলল, তোমার লেখা কদ্দূর? তোমার লেখার অপেক্ষায় আছি। অভিরূপ একটু বিমর্ষভাবেই জবাব দিল, এইবার আপনার ম্যাগাজিন আমার গল্প ছাড়াই প্রকাশিত হোক। কি বলছো অভিরূপ? এরকম কেন বলছো? অভিরূপ বলল, এইবার গল্প সম্পর্কে আমার মাথায় কোনো আইডিয়া আসছে না। হঠাৎ করে এরকম আইডিয়া ব্লক সমস্যাটাকে নিয়ে আমি প্রচণ্ড মানসিক অস্থিরতায় ভুগছি। অতীশ হাজরা খানিকক্ষণ চুপ করে থেকে জবাব দিল, তোমার সমস্যাটা আমি বুঝতে পেরেছি। আমার কাছে তোমার সমস্যার একটা সমাধান আছে। অভিরূপ বলল, কি স্যার? অতীশ হাজরা বলল, শহরের এই কোলাহল ও পুরনো পরিবেশ থেকে বেরিয়ে একটা নির্জন ও শান্ত জায়গায় গিয়ে লেখালেখি শুরু করো। অভিরূপ অতীশ হাজরাকে জিজ্ঞাসা করল, এই কোলাহলপূর্ণ শহরে জায়গায় এইরকম শান্ত জায়গা পাবো কোথায়? অতীশ হাজরা বলল, কলকাতা শহর থেকে মাত্র 200 কিলোমিটার দূরে আমাদের কোম্পানি একটি গেস্ট হাউস কিনেছে। ওটা একটা স্পেশাল গেস্ট হাউস। আমরা সচরাচর কাউকে থাকতে দিই না। তুমি আমার ম্যাগাজিনের সাথে প্রথম থেকে যুক্ত, তাই তোমাকে অফারটা দিলাম। তুমি যদি চাও তাহলে ওই গেস্ট হাউসে থাকতে পারো। ওখানে কেউ ডিস্টার্ব করবে না। লেখালেখির জন্য একটি সুন্দর পরিবেশ। অভিরূপ এক নিঃশ্বাসে অফারটা লুফে নিল। তারপর বলল, নিশ্চয়ই স্যার। অতীশ হাজরা বলল, ওকে, কাল সকালে আমি তোমাকে গেস্ট হাউসের চাবিটা তোমার বাড়িতে পাঠিয়ে দেবো। অভিরূপ বলল, ঠিক আছে স্যার। পরের দিন সকালে সঠিক সময় অতীশ হাজরার লোক এসে গেস্ট হাউসের চাবিটা অভিরূপকে দিয়ে দিল। তারপর আর কি, অভিরূপ নিজের সমস্ত যাবতীয় জিনিসপত্র গুছিয়ে নিয়ে বেরিয়ে পড়ল ওর গন্তব্যস্থলে। প্রায় তখন দুপুর 1:30 বাজে। অভিরূপ রাস্তার পাশে একটা হোটেলের কাছে নামল। গাড়িটাকে রাস্তার এক প্রান্তে রাখল। তারপর হোটেলে এসে খাবারের অর্ডার দিল এবং রাত্রের জন্য
কিছু খাবার প্যাক করার নির্দেশ দিল। হোটেলের মালিক অভিরূপকে একটু বসতে বলল। অভিরূপ হোটেলের একটা নিরিবিলি ও ঠান্ডা জায়গায় গিয়ে বসল। তারপর অভিরূপ পকেটে রাখা সিগারেটের প্যাকেট থেকে একটি সিগারেট বার করে ধরালো। সিগারেট খেতে খেতে অভিরূপ দেখল দূরের একটি গাছতলায় একজন সাধু বসে আছে। সাধুটা একভাবে অভিরূপের দিকেই তাকিয়ে আছে। প্রথমে অভিরূপের মনে হলো সে হয়তো এখানে নতুন এসেছে, তাই হয়তো তাকে দেখছে। কিন্তু না, সাধুটার অনেকক্ষণ ধরে এই একভাবে তাকিয়ে থাকা এবার অভিরূপের একেবারেই পছন্দ হলো না। মনের মধ্যে বারবার এক প্রকারের চাপা বিরক্তি সৃষ্টি হচ্ছে। অভিরূপ আর থাকতে পারল না এবং এগিয়ে গিয়ে অভিরূপ সাধুটাকে একটি ধমক দিয়েই বলল, কি মশাই, আমি অনেকক্ষণ ধরে দেখছি আপনি আমার দিকে একভাবে তাকিয়ে আছেন। আপনি আগে কখনো নতুন লোক দেখেননি? আপনি এখানে লোক দেখতে এসছেন নাকি ধ্যান করতে এসছেন? সাধুটা অভিরূপের কথা শুনে একটু না রেগেই বলল, তুমি সাবধানে থাকবে। তোমার মাথার ওপরে অনেক বড় বিপদ বিদ্যমান। ঈশ্বর তোমার মঙ্গল করুক। অভিরূপ বলল, মানে আপনি কি বলতে চাইছেন? আপনার কথা আমি কিছুই বুঝতে পারছি না। সাধুটা কিছু বলতে যাবে এমন সময় হোটেলের একজন কর্মচারী অভিরূপকে ডাকল। অভিরূপ পিছন ফিরে জবাব দিল, যাচ্ছি। তারপর অভিরূপ যখন সামনের দিকে তাকালো তখন সে একেবারে চমকে উঠল। সেই সাধুটা এখন আর সেখানে নেই, যেন মুহূর্তের মধ্যে ভ্যানিশ হয়ে গেল। অভিরূপ এদিক ওদিক সাধুটাকে খুঁজল, কিন্তু সাধুটাকে কোথাও দেখতে পেল না। অভিরূপ মনে মনে বলল, একেবারে সাধুটা কোথায় চলে গেল আর ও কি বলছিল? কি যে বলল কিছু বুঝতে পারলাম না। খাবারের বিল মিটিয়ে দিয়ে অভিরূপ ওই হোটেলের একজন লোককে জিজ্ঞাসা করল, আচ্ছা, ওই যে সাধুটা ওখানে বসেছিল সে কোথায় গেল? আপনি কি তাকে দেখেছেন? সেই লোকটা বলল, কে সাধু? আপনি কার কথা বলছেন? আর এখানে সাধু কোথার থেকে আসবে? আপনার বোধহয় কোনো ভুল হচ্ছে। আমি কোনো সাধু দেখিনি। অভিরূপ বলল, আরে ওই গাছটার তলায় তো সাধুটা বসেছিল, আমার সাথে কথা বলল, আর আপনি বলছেন দেখেননি? সেই লোকটা আবার একই জবাব দিল। এই কথা শুনে অভিরূপ বেশ ভয় পেল। তাহলে কি আমি ভুল দেখলাম? অভিরূপ কিছুই বুঝতে পারছিল না। এমন সময় অভিরূপের ফোনটা বেজে উঠল। ফোনটা হাতে নিয়ে অভিরূপ দেখল অতীশ হাজরা ফোন করছে। অভিরূপ হ্যালো বলতেই অতীশ হাজরা অভিরূপকে জিজ্ঞাসা করল, তুমি গেস্ট হাউসে পৌঁছে গেছো? অভিরূপ বলল, না স্যার, রাস্তাতে আছি, আর কিছুক্ষণের মধ্যেই পৌঁছে যাব। অতীশ হাজরা বলল, ঠিক আছে, সন্ধ্যের আগে গেস্ট হাউসে পৌঁছে যাবে, দেরি করবে না। আর একটা কথা, আমি তোমার জন্য পুরো গেস্ট হাউসটাকেই লোক দিয়ে পরিষ্কার করে রেখেছি। ওখানে তোমার কোনো অসুবিধা হবে না। এরপর অভিরূপ ধন্যবাদের বন্যা বইয়ে ফোনটা রেখে দিল। তখন প্রায় বিকেল 5টা বাজে। অভিরূপ গেস্ট হাউসে এসে পৌঁছেছে। সূর্য তখন পশ্চিম দিকে অস্ত যাবার তোড়জোড় করছে। গেস্ট হাউসটা জনবসতি থেকে অনেক দূরে। গেস্ট হাউসের পরিবেশটা অভিরূপের খুবই পছন্দ হলো। চারিদিকে নিস্তব্ধ এবং শান্তি। এই রকম পরিবেশে অভিরূপ এতদিন ধরে চাইছিল।
অভিরূপের মনে হলো যেন গেস্ট হাউসটা তাকে ইশারা করে ডাকছে। অভিরূপ আর দেরি না করে পকেট থেকে গেস্ট হাউসের চাবিটা বার করে তালাটা খুলে ঘরের ভেতর ঢুকল। ঘরের সব লাইট জ্বালিয়ে দিল। ঘরগুলো বেশ পরিষ্কার পরিচ্ছন্ন, ঝকঝক তকতক করছে। গেস্ট হাউসের ঘরগুলো বেশ বড় বড়। অভিরূপের প্রচণ্ড ক্লান্তি লাগছিল। গেস্ট হাউসের একটা ঘর বেছে নিয়ে সেখানে ফ্রেশ হয়ে খানিকক্ষণ বিশ্রাম নিল। অফিসের সমস্ত কাজ শেষ করে যখন অতীশ হাজরা অফিস থেকে বন্ধ করার জন্য কি ডেস্ক থেকে চাবিটা আনতে গেল, তখন সেখানকার টেবিলে রাখা একটা সাদা খামে মোড়া চিঠি দেখতে পেল। অতীশ হাজরা চিঠিটা হাতে নিয়ে দেখল। খামের উপরে অতীশ হাজরা নাম লেখা আছে। অতীশ হাজরা মনে মনে বলল, আমার জন্য চিঠি? কে পাঠিয়েছে? চিঠিটার প্রথম পেজ খুলতেই তাতে বড় বড় অক্ষরে লেখা আছে, সাবধান, চিঠিটা পড়বেন না। অতীশ হাজরা প্রথমে মনে করল হয়তো তাকে কেউ ভয় পাওয়ানোর চেষ্টা করছে। অতীশ হাজরা সাবধানতার বাণী উপেক্ষা করে চিঠিটা দ্বিতীয় পেজটা খুলে ফেলল। চিঠিটার মধ্যে একটি কবিতা লেখা ছিল। অতীশ হাজরা মনে মনে একটু হেসে বলল, এই সাধারণ একটা কবিতার জন্য সাবধানতা বাণী? অতীশ হাজরা জোরে জোরে কবিতাটি পড়তে লাগল। কবিতাটি পড়ার কয়েক মুহূর্তের মধ্যেই কেমন যেন একটা অজানা ভয় অতীশ হাজরার মনে জমাট বাঁধতে লাগল। অতীশ হাজরার কপালে বিন্দু বিন্দু ঘাম ফুটে উঠল। এবার ধীরে ধীরে অতীশ হাজরার সারা শরীর আড়ষ্ট হতে শুরু করল। রুমাল দিয়ে কপালের ঘাম পুছতে পুছতে যখন অফিস থেকে বাইরে বেরোতে যাবে, এমন সময় অফিসের দরজা বন্ধ হয়ে গেল এবং অফিসের সমস্ত লাইটগুলো নিভে জ্বলতে শুরু করলো। আলোগুলো জ্বলানেভা করতে করতে একসময় সব আলো নিভে গেল। পুরো অফিসটা একেবারে গাঢ় অন্ধকারে ঢেকে গেল এবং সেই অন্ধকারের মধ্যে একটা ভয়ঙ্কর হাড়হিম করা দানবীয় হাসি শুনতে পাওয়া গেল। অতীশ হাজরা ভয়ার্ত কণ্ঠে বলল, কে? অতীশ হাজরা কাঁপা কাঁপা হাতে পকেট থেকে ফোনটা বার করে টর্চ জ্বালানোর চেষ্টা করল, কিন্তু ফোনে চার্জ না থাকার কারণে টর্চ জ্বলল না। নিস্তব্ধ ঘরে অতীশ হাজরার হৃৎপিণ্ডের ধুকপুকুনি শব্দ ছাড়া আর কিছুই শুনতে পাওয়া গেল না। তারপর যা ঘটল তা অত্যন্ত ভয়ঙ্কর। সেই অন্ধকারের মধ্যে অতীশ হাজরা একটি লাল গনগনে চোখ দেখতে পেল। মনে হচ্ছে যেন সেই চোখে দাউ দাউ করে আগুন জ্বলছে। অতীশ হাজরার মনে হলো যেন সেই চোখ দুটো তাকেই দেখছে। তারপর অফিসের সমস্ত আলো জ্বলে উঠল এবং অতীশ হাজরা যা দেখল তাতে তার পুরো শরীর অবশ হয়ে গেল। সামনে আধা মানুষ এবং আধা জন্তুর সমন্বয়ে তৈরি একটি ভয়ানক দানব দাঁড়িয়ে আছে। দানবটার চোখে একটি হিংস্র চাহনি। সেই দানবটার হাত থেকে বাঁচার জন্য অতীশ হাজরা পালানোর চেষ্টা করল, কিন্তু পারল না। সেই দানবটা তার লকলকে সরু জিভ দিয়ে অতীশ হাজরার পুরো শরীরটাকে জড়িয়ে ধরল। তারপর অতীশ হাজরার শরীরটাকে শূন্যে ভাসিয়ে দিয়ে সজোরে মেঝেতে আছাড় মারল। অতীশ হাজরার একটা প্রচণ্ড আর্তনাদ করে উঠল। অতীশ হাজরার কপাল ফেটে রক্ত বেরোতে শুরু করলো। তারপর আবার অতীশ হাজরা শরীরটাকে শূন্যে ভাসিয়ে অফিসের দেওয়ালে প্রচণ্ড জোরে আছাড় মারতে লাগলো এবং শেষ পর্যন্ত আরও একবার অতীশ হাজরা শরীরটাকে সজোরে মেঝেতে আছাড় মারল। অতীশ হাজরার মাথা ফেটে ঘিলুগুলো মেঝের চারপাশে ছড়িয়ে পড়ল। অতীশ হাজরা শরীর থেকে রক্তের প্রবহমান ধারা বইতে শুরু করল। কয়েক মুহূর্তের মধ্যেই ঘরটা রক্তের স্রোতে ভেসে যেতে শুরু করল। বিশ্রাম নিতে নিতে কখন যে অভিরূপের চোখে ঘুম এসে গিয়েছিল অভিরূপের মনে নেই।
প্রায় রাত ৯টার সময় অভিরূপের যখন ঘুম ভাঙল, অভিরূপ বাইরের আকাশের দিকে তাকালো। আকাশে বেশ কালো মেঘ জমাট বেঁধেছে। মনে হচ্ছে এক্ষুনি যেন বৃষ্টি হবে। অভিরূপ ঘরের সমস্ত জানলা বন্ধ দিল। রাত্রের খাবার খেয়ে অভিরূপ ল্যাপটপ চালিয়ে লেখালেখি শুরু করল। লিখতে লিখতে প্রায় অনেকটাই রাত হয়ে গেছে। বাইরে তখন ঝড় বৃষ্টি শুরু হয়েছে। লেখার কিছুটা অংশ স্যাম্পল হিসাবে অতীশ হাজরাকে ইমেল করে পাঠিয়ে দিল। তারপর ল্যাপটপ বন্ধ করে অভিরূপ শুয়ে পড়ল। পরের দিন সকালবেলায় নিউজ চ্যানেলে অতীশ হাজরার রহস্য মৃত্যুর খবর শুনে অভিরূপের মাথায় যেন আকাশ ভেঙে পড়ল। অভিরূপ নিজের কান ও চোখকে যেন কিছুতেই বিশ্বাস করতে পারল না। পুলিশ এই মৃত্যুটাকে খুনের রূপ দিয়েছে, কিন্তু পুলিশের কাছে পর্যাপ্ত পরিমাণে কোনো প্রমাণ না থাকায় পুলিশ কেসটাকে ক্লোজ করে দিয়েছে। খবরটা শুনে অভিরূপের মনটা খুব খারাপ হয়ে গেল। অভিরূপ মনে মনে বলল, এই তো কাল দুপুরেই আমার সাথে কথা হলো, আর রাত্রেবেলায় এরকম ঘটনা ঘটল। এইসব কথাই ভাবছিল। এমন সময় গেস্ট হাউসের কলিং বেলটা বেজে উঠল। অভিরূপ গিয়ে দরজাটা খুলল। দরজার ওপাশে একজন বছর ৩৫-এর মেয়ে দাঁড়িয়ে আছে। অভিরূপ মেয়েটাকে জিজ্ঞাসা করল, আপনাকে তো ঠিক চিনতে পারলাম না, কে আপনি? মেয়েটা বলল, আমার নাম মায়া। আমাকে এখানে অতীশবাবু পাঠিয়েছেন যাতে আপনার কোনো অসুবিধা না হয়। আমি ওনার অফিসেই কাজ করি। অভিরূপ বলল, আপনাকে তো আগে কখনো দেখিনি। মেয়েটা বলল, আমি কালকেই জয়েন করেছি। আমি বললাম, ও ভেতরে আসুন। অতীশ হাজরার ব্যবহারে অভিরূপ বেশ খুশি হল, কিন্তু তারপর অভিরূপ মনে মনে বলল, উনি যদি বেঁচে থাকতেন তাহলে ওনাকে ধন্যবাদ জানাতাম। অভিরূপের মনটা আবার খারাপ হয়ে গেল। সারাদিন এইভাবেই চলল। দুপুরের খাওয়া সেরে অভিরূপ একটু বিশ্রাম নিল। ঘুম ভাঙল মায়ার কণ্ঠস্বরে। মায়া বলল, স্যার, বিকেল হয়ে গেছে। অভিরূপ বলল, হ্যাঁ। খানিকক্ষণ পর মায়া গরম গরম চা নিয়ে এলো। চা খেয়ে অভিরূপ একটু বাইরে বেরোলো। বাইরে যাওয়ার সময় সে মায়াকে বলে গেল, আমি বাইরে যাচ্ছি, ফিরতে একটু রাত হবে। রাস্তায় যেতে যেতে হঠাৎ একটা লোকের সাথে ধাক্কা লাগলো অভিরূপের। লোকটা অভিরূপকে একবার দেখেই চিনে ফেলল। লোকটা বলল, আপনিই তো বিখ্যাত লেখক অভিরূপ হালদার। অভিরূপ হাসি মুখে বলল, হ্যাঁ, আমি অভিরূপ হালদার। লোকটা তখন বলল, আমার নাম নিতিন ঘোষ, আমি এখানেই থাকি। আপনার সমস্ত গল্প পড়েছি। আপনার গল্পগুলো আমার খুব ভালো লাগে। অভিরূপ বলল, ধন্যবাদ আমাকে এতটা ভালোবাসা দেবার জন্য। নিতিন বলল, তা আপনি এখানে? অভিরূপ বলল, গল্প লেখার জন্য একটা নিরিবিলি ও শান্ত জায়গা খুঁজেছিলাম। এখানকার খবর পেলাম, তাই এখানে চলে এলাম। নিতিন জিজ্ঞাসা করল, আপনি এখানে কোথায় আছেন? অভিরূপ বলল, এই শহরের বাইরে যে গেস্ট হাউস আছে, আমি ওখানেই থাকি। গেস্ট হাউসের কথা শুনতেই নিতিন ঘামতে শুরু করল। কেমন যেন একটা অজানা ভয়ে ওর মুখটা শুকিয়ে গেল। রুমাল দিয়ে ঘাম পুছতে পুছতে নিতিন বলল, ওই গেস্ট হাউস ছেড়ে যত তাড়াতাড়ি সম্ভব অন্য কোথাও চলে যান। ওই গেস্ট হাউসটা কোনো সাধারণ মানুষের থাকার জন্য একেবারেই উপযুক্ত নয়। ওটা একটা শয়তানের ঘর। এর আগে ওই বাড়িতে আপনার মতন যারা থাকতে এসেছিল তাদের খোঁজ কোনোদিনও কেউ পায়নি। অভিরূপ নিতিনের কথা শুনে একটু হেসে ফেলল।
তারপর বলল, তুমি এসব কি বলছো? শয়তানের ঘর? ওই বাড়িতে যারা থাকতে আসে তাদের খোঁজ কোনোদিনও পাওয়া যায় না? না স্যার, বিশ্বাস করুন, এটা কোনো মিথ্যে কথা নয়। পৃথিবীতে এমন কিছু জিনিস আছে যা আমার বা আপনার পক্ষে ধরা সম্ভব নয়। ওই গেস্ট হাউসের একটা ভয়ঙ্কর ইতিহাস আছে। 1975 সালে একজন বাঙালি অধ্যাপক ওই গেস্ট হাউসটা বানিয়েছিলেন। উনি অধ্যাপকের পাশাপাশি একজন লেখকও ছিলেন। উনি বিভিন্ন বিষয়ের ওপরে বই লিখতেন। তখনকার সময় ওনার বই সবাই খুব পছন্দ করত। একবার উনি ভারতের প্রাচীন তন্ত্রবিদ্যার ওপরে রিসার্চ করছিলেন। রিসার্চ করার জন্য উনি লাইব্রেরি থেকে একটি বই এনেছিলেন, কিন্তু সেই বইয়ের ভাষা ওনার বোধগম্য না হওয়ার কারণে উনি এখানকার একজন স্থানীয় মেয়েকে, যে ওই ভাষা জানে, তাকে সেই বইয়ের ভাষা অনুবাদ করার জন্য রেখেছিলেন। একদিকে বইটাকে উল্টে পাল্টে দেখতে দেখতে অধ্যাপকের নজরে একটি 6 লাইনের কবিতা চোখে পড়ল। ওই কবিতাটি অধ্যাপকের দৃষ্টি এমনভাবে আকর্ষণ করলো যেন মনে হলো অধ্যাপককে কেউ সম্মোহন করেছে। অধ্যাপক মেয়েটাকে তখনই ওই কবিতাটি অনুবাদ করার জন্য নির্দেশ দিলেন। কবিতাটা পড়ার পরের দিন থেকেই অধ্যাপক অজানা রোগে আক্রান্ত হলেন। অধ্যাপক অনেক বড় বড় ডাক্তার দেখালেন, কিন্তু কোনো ডাক্তারই রোগ ভালো করতে পারেনি। ধীরে ধীরে অধ্যাপক শয্যাশায়ী হয়ে পড়লেন। ওনার শরীরে ধীরে ধীরে ফোসকা হয়ে যায়। তারপর 6 দিন পর অধ্যাপক মারা যান। মারা যাওয়ার আগে অধ্যাপক ওই মেয়েটাকে বলে যায়, ওটা কোনো সাধারণ কবিতা নয়, ওটা মৃত্যুর দূতকে জাগানোর মন্ত্র। ওই মন্ত্র যেই পড়বে তার মৃত্যু অবধারিত। উনি আরও বলেন, ওই বইটা আর ওই কাগজটা যেটাতে ওই মন্ত্রটা অনুবাদ করে লেখা হয়েছে, সেই কাগজটা পুড়িয়ে দেওয়ার জন্য বলেন। ওই মেয়েটা অধ্যাপকের কোনো কথাই শোনেনি। তারপর থেকে শুরু হয় পৈশাচিক কাণ্ড। ওই মেয়েটা সেই অশুভ শক্তি, সেই মৃত্যুর দূতকে জাগানোর জন্য গ্রামের ছোট ছোট ছেলে বলি দেয়। এখানকার গ্রামের লোকেরা যখনই ওই মেয়েটার পৈশাচিক কার্যকল্প সম্পর্কে জানতে পারে, তখন রাগে গ্রামের সমস্ত লোক মিলে মেয়েটাকে জ্যান্ত পুড়িয়ে মারে। কিন্তু ততক্ষণে অনেক দেরি হয়ে গেছিল। সেই অশুভ শক্তি, সেই মৃত্যুর দূত জেগে উঠেছিল। তারপরে ধীরে ধীরে গ্রামের লোকজন এক অজানা ব্যাধিতে আক্রান্ত হয়ে মারা যেতে শুরু করলো। দেখতে দেখতে গ্রাম প্রায় জনশূন্য হয়ে গেল। এইসব দেখে এই গ্রামের জমিদার একজন তান্ত্রসিদ্ধ সাধুকে এই গ্রামে আমন্ত্রণ জানান। গ্রামের সীমানায় পা দিতেই সেই সাধু বুঝতে পারেন এই গ্রামের ওপরে এক অশুভ শক্তি বিরাজ করছে। সেই সাধু এই কথাটা জমিদারকে বলেন। তারপর একদিন অমাবস্যার রাতে শুরু হয় প্রচণ্ড যাগযজ্ঞ। সেই সাধুটা ওনার সমস্ত শক্তি একত্রিত করে সেই অশুভ শক্তিকে নিজের বশীভূত করলেন, এবং উনি জমিদারকে নির্দেশ দিলেন ওই কবিতাটা যেন কেউ না পড়ে। যদি কেউ পুনরায় কবিতাটিকে পড়ে তাহলে আবার মৃত্যুর দূত জেগে উঠবে। উনি আরও বললেন, সেই অশুভ শক্তি প্রচণ্ড শক্তিশালী হওয়ায় আমি ওর প্রভাব থেকে শুধু এই গ্রামটিকে বাঁচাতে পেরেছি, কিন্তু ওই বাড়িটার উপরে ওর প্রভাব চিরকালে থেকে যাবে। যদি কেউ কোনোভাবে ওই বাড়ির সঙ্গে যুক্ত হয়, বা যদি কেউ ওই বাড়িতে থাকতে আসে, তাহলে সে 7 দিনের মধ্যেই মারা যাবে।
সাধুটার কথা মতো এই গ্রামের জমিদার সেই বইটা ও চিঠিকে পুড়িয়ে দেন। ওই গেস্ট হাউসটাকে চিরকালের জন্য বন্ধ করে দেন। ওই গেস্ট হাউসে যাওয়ার রাস্তাও বন্ধ করে দেন এবং সমস্ত গ্রামবাসীকে ওই গেস্ট হাউসের আশেপাশে যেতে বারণ করেন এবং যারা তার এই নিয়ম মানবে না তাদের মৃত্যুদণ্ড দেওয়ার হুকুম জারি করেন। নিতিন আরও বলে চলল। তারপর খবর পাওয়া গেল সেই সাধুটা একটি অজানা রোগে আক্রান্ত হয়ে মারা গেছেন। লোকমুখে প্রচলিত যারা ওই গেস্ট হাউসের সাথে জড়িত থাকে তাদের এখনও ওই সাধুর আত্মা দেখা দেয়। তাদের সাবধান করে ওই গেস্ট হাউস থেকে দূরে থাকার জন্য। অভিরূপ বলল, আমি সাধুটার আত্মাকে আমি দেখেছি। এখানে যখন আসছিলাম তখন উনি আমাকে সাবধান করেছিলেন। তখন নিতিন বলল, তাহলে তো আপনার ওই বাড়িতে থাকা একদমই উচিত হবে না। আপনার ওই বাড়ি ছেড়ে এক্ষুনি অন্য কোথাও চলে যাওয়া উচিত। অভিরূপ বলল, তারপর কি হলো বলো? তারপরে অনেক লোকই ওই গেস্ট হাউসটাকে কিনেছিল। অনেকেই ওই গেস্ট হাউসের থাকার জন্য এসেছিল, কিন্তু তারা সকলেই 7 দিনের মধ্যেই কোনো না কোনোভাবে মারা যায়। তারপর এইসব ঘটনা ঘটার পর সবাই ওই গেস্ট হাউসটাকে ভুতুড়ে বলে বেড়ায়। সাম্প্রতিক অতীশ হাজরা নামক একজন ওই গেস্ট হাউসটা কেনেন। অভিরূপ বলল, আমি ওনার ম্যাগাজিনেই লেখালেখি করি। উনি কাল রাতে ওনার অফিসেই রহস্যজনকভাবে খুন হয়েছেন। নিতিন বলল, উনি কিভাবে মারা গেছেন একটু বলতে পারবেন? অভিরূপ বলল, উনি ওনার অফিসে রহস্যজনকভাবে মারা যান। পুলিশের অনুমান ওনাকে কেউ খুন করেছে। পুলিশের কাছে কোনো পর্যাপ্ত প্রমাণ না থাকায় পুলিশ এই কেসটাকে ক্লোজ করে দিয়েছে। নিতিন বলল। খুবই সাংঘাতিক। নিতিনের সাথে কথা বলতে বলতে কখন যে বিকেল গড়িয়ে রাত হয়ে গেছে অভিরূপ বুঝতেই পারেনি। হাত ঘড়িটার দিকে তাকিয়ে দেখল রাত 9টা বাজে। অভিরূপ নিতিনকে বলল, আজ আসি, অনেক দেরি হয়ে গেছে। নিতিন বলল, ঠিক আছে স্যার, আসুন। যাওয়ার সময় নিতিন আবারও অভিরূপকে সতর্ক করে বলল, ওই বাড়ি ছেড়ে এক্ষুনি অন্য কোথাও চলে যান। আপনার যদি কোনো অসুবিধা না হয় তাহলে আজ রাত আপনি আমার বাড়িতে থাকতে পারেন। এই কাছেই আমার বাড়ি। অভিরূপ বলল, ঠিক আছে, আমি ম্যানেজ করে নেব, আজ রাতের ব্যাপার তো। চারিদিক শুনশান। গেস্ট হাউসে যাবার রাস্তাটা বেশ অন্ধকার। অভিরূপ একা ওই রাস্তা দিয়ে হেঁটে চলেছে। এমন সময় পিছন থেকে অভিরূপকে ওর নাম ধরে কেউ যেন ডাকল। অভিরূপ পিছন ফিরে দেখল সেই সাধুটা ওর পিছনে দাঁড়িয়ে আছে। অভিরূপ সাধুটাকে কিছু জিজ্ঞাসা করতে যাবে, এমন সময় সেই সাধুটা অভিরূপকে বলল, আজকের রাতটা তোমার জন্য খুবই ভয়ঙ্কর হতে চলেছে। সাবধানে থাকবে, আর যখনই তুমি কোনো বিপদে পড়বে এই শাঁখটাকে বাজাবে। সেই সাধুটা অভিরূপকে একটা শাক দিল। তারপর সাধুটা হাওয়ার মতো বাতাসে মিলিয়ে গেল। অভিরূপ যখন গেস্ট হাউসে পৌঁছালো তখন গেস্ট হাউসটা পুরো গাঢ় অন্ধকারে ঢাকা। অভিরূপের মাথার উপর দিয়ে কয়েকটি রাত চড়া পাখি উড়ে গেল। আজকে অভিরূপের এই গেস্ট হাউসটাকে অন্য দিনের তুলনায় আলাদা রকম লাগছে। অভিরূপ ফোনে টর্চ জ্বালিয়ে গেস্ট হাউসের সদর দরজা খুলে ভিতরে ঢুকল। ভিতরে ঢুকে অভিরূপ মায়াকে ডাকল, মায়া, মায়া। অভিরূপ মায়াকে বার তিনেক ডাকল, কিন্তু মায়ার কোনো সাড়া পেল না। অভিরূপ গেস্ট হাউসের আলোটা জ্বালাতে যাবে
এমন সময় দোতলার ঘর থেকে একটা মন্ত্র পড়ার আওয়াজ শুনতে পেল। অভিরূপ সিঁড়ি দিয়ে দোতলায় উঠে গেল। দোতলার একটা ঘরে অভিরূপ একটি লাল আলো দেখতে পেল। ওই ঘরের দরজাটা ভেজানো ছিল। দরজাটা খুলতেই অভিরূপ যা দেখল তাতে ওর হৃদস্পন্দন কয়েক মুহূর্তের মধ্যে থেমে গেল। ঘরের মেঝেতে বেশ কয়েকটা পচা গলা লাশ পড়ে রয়েছে। লাশগুলোতে কিলবিল করছে পোকা। সে যে কি গা গিনগিনে দৃশ্য বলে বোঝানো যাবে না। অভিরূপ এইসব দেখে হড়হড় করে বমি করে দিল। তারপর অভিরূপ নিজেকে একটু সামলে নিয়ে নিজের মনেই বলল, ঘরের মাঝখানে ওটা কি ঝুলছে? কাছে যেতেই অভিরূপ চমকে উঠল। এ তো মায়া। তবে ও এখন কোনো সাধারণ মানুষ নয়। ও এখন ভয়ানক পিশাচে পরিণত হয়েছে। মায়া লম্বা লম্বা পা দিয়ে ঘরের সিলিংয়ের সঙ্গে উল্টো হয়ে ঝুলছে, আর একটা লাশের শরীর থেকে পরম তৃপ্তিতে মাংস ছিঁড়ে ছিঁড়ে খাচ্ছে। হঠাৎ লাশগুলোতে দেখতে দেখতে একটা জায়গায় চোখ আটকে যায় অভিরূপের। একটা লাশ অভিরূপের খুবই চেনা। কাছে গিয়ে দেখতেই অভিরূপের হুঁশ উড়ে গেল। ওর গলা দিয়ে আওয়াজ বেরোচ্ছিল না। অভিরূপ কোনো রকমে তোতলাতে তোতলাতে বলল, অতীশ হাজরা। এ তো অতীশ হাজরার লাশ। তারপর অভিরূপের আর বুঝতে দেরি হলো না অতীশ হাজরার আসল খুনিকে। অভিরূপ চিৎকার করে বলল, মায়া, ইউ বাস্টার! তোকে যদি আগে আমি চিনতে পারতাম। এই বলে ঘরের মধ্যে থাকা একটা লাঠি নিয়ে মায়াকে অভিরূপ মারতে যাবে, কিন্তু পারল না। অভিরূপ ছিটকে মেঝেতে পড়ল। মনে হলো যেন কোনো অদৃশ্য শক্তি তাকে আগে যেতে বাধা দিল। অভিরূপের এরকম অবস্থা দেখে মায়ার ঠোঁটে একটা হাড়হিম করা হাসি খেলে গেল। তারপর মায়া হাসতে হাসতে বলল, এই বাড়ির সাথে যারা যুক্ত হয়েছে তাদের সবাইকে আমি মেরে ফেলেছি। এবার তোর পালা। এবার মায়া ধীরে ধীরে অভিরূপের দিকে এগিয়ে আসতে লাগলো। অভিরূপ কোনো রকমে নিজেকে সামলে নিয়ে ঘর থেকে বেরিয়ে সিঁড়ি দিয়ে নেমে ঘরের সদর দরজার দিকে গেল। কিন্তু ঘরের সদর দরজা কিছুতেই খুলতে পারল না। অভিরূপ অনেকবার চেষ্টা করলো, কিন্তু প্রতিবারই ব্যর্থ হলো। অভিরূপ হাঁপাতে হাঁপাতে ঘরের একটা কোণে গিয়ে বসল। তারপর অভিরূপের মনে পড়ে গেল সাধুটার দেওয়া সেই শাকটার কথা। অভিরূপ তক্ষুনি নিজেকে একটু সামলে নিয়ে প্যান্টের পকেট থেকে সেই শাকটাকে বার করে নিজের সমস্ত শক্তি একত্রিত করে শাকটা বাজালো। তারপর যা ঘটল তা বলে বোঝানো যাবে না। ঘরের মধ্যেকার নেগেটিভ ও পজিটিভ শক্তির মধ্যে প্রচণ্ড সংঘর্ষ হলো, আর সেই সংঘর্ষের ফলে ঘরের সমস্ত জিনিসপত্র ভেঙে টুকরো টুকরো হয়ে গেল। দেওয়ালে ফাটল ধরতে শুরু করলো। দেখতে দেখতে সেই ফাটলগুলো বিরাট আকার ধারণ করলো। এবার ঘরের মাঝ বরাবর ফাটল ধরতে শুরু করলো। অভিরূপ প্রাণপণে গেস্ট হাউসের সদর দরজা খোলার চেষ্টা করছে। এমন সময় অভিরূপ মায়ার একটা প্রচণ্ড হাড়হিম করা চিৎকার শুনতে পেল। অভিরূপ পিছনে ফিরে দেখল ঘরের ভেতরের বাতাসের চাপে মায়ার শরীরটা দুমড়ে মুচড়ে শত খণ্ডে বিভক্ত হয়ে গেল এবং বাতাসে মিলিয়ে গেল। অভিরূপ এইসব মন্ত্রমুগ্ধর মতো দেখছিল। হঠাৎ তার সামনে গেস্ট হাউসের ছাদটা ভেঙে মেঝেতে পড়ল। অভিরূপ ভয়ে প্রায় আঁতকে উঠল। অভিরূপ আবার প্রাণপণে গেস্ট হাউসের সদর দরজাটা খোলার চেষ্টা করল,
কিন্তু এবার আর ওকে বেশি কষ্ট করতে হলো না। এক টানে দরজাটা খুলে গেল। অভিরূপ দরজা খুলে গেস্ট হাউসের সামনের রাস্তা দিয়ে ছুটতে লাগলো। অভিরূপ অনেক দূর থেকে দেখল গেস্ট হাউসটা মাঝখান থেকে দুভাগে বিভক্ত হয়ে একটা প্রচণ্ড আর্তনাদ ধ্বংসস্তূপে পরিণত হলো। আর সেই ধ্বংসস্তূপের মধ্যে গেস্ট হাউসের এই ভয়ঙ্কর ইতিহাস চিরকালের জন্য সেই ধ্বংসস্তূপে চাপা পড়ে গেল। পরের দিন সকালে অভিরূপ ওর নিজের বাড়িতে এসে পৌঁছালো। রামু এসে দরজা খুলে দিল। রামু অভিরূপের বাড়িতেই কাজ করে। অভিরূপ রামুকে 1 কাপ চা করে নিয়ে আসার জন্য নির্দেশ দিল। রামু যথারীতি ঘাড় নেড়ে রান্নাঘরের দিকে চলে গেল। অভিরূপ ফ্রেশ হয়ে ড্রয়িং রুমে সোফায় গিয়ে বসল আর টেবিলে থাকা খবরের কাগজটা পড়তে লাগলো। খানিকক্ষণ পর রামু চা নিয়ে এলো। অভিরূপ চায়ের কাপে চুমুক দিল। তারপর রামু অভিরূপকে একটা সাদা খামে মোড়া চিঠি দিল আর বলল, বাবু, আপনার জন্য চিঠি। অভিরূপ জিজ্ঞাসা করল, আমার জন্য চিঠি? কে পাঠিয়েছে? রামু বলল, কাল সকালে গেটের তলায় এই চিঠিটা পড়েছিল। আমি মনে করলাম এটা হয়তো আপনার দরকারি চিঠি, তাই রেখে দিয়েছিলাম। অভিরূপ চিঠিটাকে উল্টে পাল্টে দেখে নিয়ে চিঠির প্রথম ভাঁজ খুলল। চিঠিটার প্রথম ভাঁজে লেখা আছে একটা সতর্কবাণী, সাবধান, চিঠিটা পড়বেন না। অভিরূপ প্রথমে মনে করল তাকে হয়তো কেউ ভয় দেখানোর চেষ্টা করছে। তারপর অভিরূপ চিঠিটার দ্বিতীয় ভাঁজটা খুলে ফেলল এবং তাতে লেখা আছে 6 লাইনের একটি কবিতা। অভিরূপ সেই কবিতাটি পড়ল। কবিতাটি পড়ার কয়েক মুহূর্তের মধ্যেই অভিরূপের মনের ভিতরে ছ্যাদ করে উঠল। তারপর নিতিনের কথা বলা সেই 6 লাইনের কবিতাটির কথা অভিরূপের মনে পড়ে গেল। অভিরূপের হাত পা থরথর করে কাঁপতে লাগলো। অভিরূপ এবার বুঝতে পারল সে নিজের অজান্তেই মৃত্যুর দূতকে আবার জাগিয়ে ফেলেছে, এবং অভিরূপ এটাও বুঝতে পারল যে ও 7 দিন পর মারা যাবে। তারপর এক অজানা রোগে আক্রান্ত হলো অভিরূপ। ধীরে ধীরে অভিরূপের শরীর খারাপ হতে শুরু করলো। খাওয়া দাওয়া ছেড়ে দিল। চোখের তলায় কালি পড়ে গেল। অভিরূপ অনেক ডাক্তার দেখালো, কিন্তু কোনো ডাক্তারই অভিরূপের রোগ ভালো করতে পারল না। একটা অজানা ভয় অভিরূপের মনের ভেতরে ছুটে বেড়াতে লাগলো। দেখতে দেখতে অভিরূপ শয্যাশায়ী হয়ে পড়ল। অভিরূপের শরীর ধীরে ধীরে ফ্যাকাশে হয়ে গেল। অভিরূপের শরীর দেখলে মনে হতো যেন ওর শরীর থেকে সমস্ত রক্ত কেউ টেনে নিংড়ে বার করে নিয়েছে। এইভাবে কয়েকদিন চলার পর একদিন স্থানীয় সংবাদপত্রে অভিরূপের মারা যাওয়ার খবর প্রকাশিত হলো। আশা করি আপনাদের গল্পটি খুব ভালো লেগেছে। আর এরমই গল্পের জন্য আমাদের সাপোর্ট করুন, অ্যান্ড প্লিজ লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করবেন।